আমরা এই লেকচার সিরিজে আপার এয়ারওয়ের অ্যানাটমি এবং অ্যাপ্লাইড ফিজিওলজি এই দুটো জিনিসই পড়ব এবং আপার এয়ারওয়ের ভিতরে যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেগুলো আছে সেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো আমরা ধীরে ধীরে অ্যাডভান্স হব। আপার এয়ারওয়ে পড়তে গিয়ে আমরা নোজ, ফ্যারিংস, নাজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিংস এই জিনিসগুলো আমরা কভার করব এবং এই আপার এয়ারওয়ে পড়তে গিয়ে আমরা কিন্তু একদম নোজের টিপ থেকে শুরু করে ক্রিকয়েড কার্টিলেজের একদম লোয়ার বর্ডার সার্ভিক্যাল 6 পর্যন্ত পুরো এরিয়াটাই আমরা কভার করব। নোজের এক্সটার্নাল ফ্রেমওয়ার্কের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কিন্তু বোনসও আছে এবং কার্টিলেজও আছে এবং বোনসের ভিতরে এখানে 3টা বোনস চলে আসে। ফার্স্টে হচ্ছে নাজাল বোন, ফ্রন্টাল বোন এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ম্যাক্সিলারি বোন। এছাড়াও কার্টিলেজ যেগুলো সেটা নাজাল সেপ্টামেও আছে এবং তার সাথে সাথে ল্যাটারাল ওয়ালের আপার পার্টেও আছে এবং নিচের পার্টেও কিন্তু আছে। রুফ অফ দ্য নাজাল ক্যাভিটি এখানে 3টা বোন চলে আসে এবং এই 3টা বোনসই কিন্তু আমাদের নাজাল ক্যাভিটির যে ল্যাটারাল ওয়াল সেই ল্যাটারাল ওয়াল তৈরিতেও কিন্তু হেল্প করে। তাহলে 3টা বোন কি কি? ফার্স্টেই হচ্ছে নাজাল বোন এবং ফ্রন্টাল বোন। এই ফ্রন্টাল বোনটা কিন্তু রুফ তৈরিতে হেল্প করছে কিন্তু ল্যাটারাল ওয়াল তৈরিতে তেমন কোনো হেল্প করছে না। এরপরে বড় একটা অংশ জুড়ে থাকছে ক্রিবিফর্ম প্লেট অফ এথময়েডাল বোন এবং সবার পিছনে থাকছে বডি অফ দ্য স্ফেনয়েডাল বোন। ফ্লোরে কিন্তু মাত্র 2টা বোনস আছে। বড় অংশ জুড়ে থাকে ম্যাক্সিলা আর ছোট্ট একটা অংশ জুড়ে থাকে প্যালেটাইন বোন। বোথ ম্যাক্সিলা এবং প্যালেটাইন বোন এইটা কিন্তু ল্যাটারাল ওয়াল তৈরিতেও কিন্তু হেল্প করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিলা এবং প্যালেটাইন বোন এরা কোনোটাই কিন্তু রুফ তৈরিতে হেল্প করছে না। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে ল্যাটারাল ওয়াল, ফ্লোর, রুফ এবং সেপ্টাল ওয়াল এগুলো কোন কোন বোনস নিয়ে তৈরি হচ্ছে এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। মিডিয়াল ওয়াল অফ দ্য নোজ বা সেপ্টাম এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা মাত্র 3টা স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। তার ভিতরে একদম সামনের দিকে থাকছে নাজাল কার্টিলেজ। নাজাল কার্টিলেজের পিছনে ফার্স্ট যে বোনটা থাকছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েডাল বোন। এখানে এথময়েডাল বোন এটা কিন্তু বোথ ল্যাটারাল ওয়ালে থাকছে এবং মিডিয়াল ওয়ালেও থাকছে আর নিচের দিকে থাকছে হচ্ছে ভোমার। নাজাল ডেভিয়েশন যেটা সেটা কিন্তু মেইনলি এই যে নাজাল সেপ্টাম সেইটার ডেভিয়েশনের কারণেই হোল নাজাল ক্যাভিটির ডেভিয়েশন হচ্ছে। নোজের ল্যাটারাল ওয়ালের বোনসগুলোর নাম কিন্তু ইম্পর্টেন্ট কারণ এখানে যেহেতু কনকা থাকে এবং অনেকগুলো অ্যাপারচার থাকে সেই জন্য ল্যাটারাল ওয়াল কোন কোন বোনস দিয়ে তৈরি হচ্ছে এটা আসলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো বোনসগুলোর নাম পড়তে গিয়ে আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি। আপনি এভাবে খেয়াল রাখতে পারেন যে নেভার মেক এভরি লেডি ইন প্যারিস স্যাড। প্যারিসের সবগুলো মেয়েকে তুমি অখুশি করো না। অথবা আপনি নর্মালি যদি পিকচারটা যদি চিন্তা করেন, বারবার যদি ছবিটা দেখেন তাহলেও কিন্তু বোনসের নামগুলো আপনার খেয়াল রাখা সহজ হবে। এটা এমন কোনো কঠিন ব্যাপার না আসলে। তাহলে নেভারের এন দ্যাট মিনস এটা হচ্ছে নাজাল বোন। মেক তার মানে এম এটা হচ্ছে ম্যাক্সিলারি বোন, দ্যাট মিনস নাজাল বোন, ম্যাক্সিলারি বোন। এভরি মানে হচ্ছে ই, দ্যাট মিনস এথময়েডাল বোন। লেডির এল দ্যাট মিনস ল্যাক্রিমাল বোন। ইন এর আই দ্যাট মিনস ইনফিরিয়র কনকা বা ইনফিরিয়র নাজাল কনকা। প্যারিসের পি দ্যাট মিনস প্যালেটাইন বোন। স্যাড এর এস তার মানে স্ফেনয়েডাল বোন। এখন এই বোনসগুলো আমরা যদি সিরিয়ালি যদি খেয়াল রাখি তাহলে আমার মনে হয় খুব বেশি কঠিন হবে না, আপনাকে জাস্ট পিকচারটা খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস ফার্স্টে হচ্ছে নাজাল বোন, এরপর কিন্তু আসছে ম্যাক্সিলারি বোন, তারপর আসছে ল্যাক্রিমাল বোন, এরপর এথময়েডাল বোন। এথময়েডাল বোনের নিচেই কিন্তু ইনফিরিয়র কনকা, তার পাশেই কিন্তু আছে প্যালেটাইন বোন এবং সবার পিছনে হচ্ছে স্ফেনয়েডাল বোন। টার্বিনেট গুলো হচ্ছে বনি স্ট্রাকচার যেগুলো ল্যাটারাল নাজাল ওয়াল থেকে আসছে এবং এগুলো কভার্ড উইথ দ্য নাজাল মিউকোসা। টার্বিনেটের মেইন ফাংশন হচ্ছে যে নাজাল সারফেস এরিয়াটাকে বড় করা, যার মাধ্যমে ইন্সপায়ার্ড এয়ারের হিউমিডিফিকেশন হবে, ওয়ার্মিং হবে এবং ফিল্ট্রেশন হবে। টার্বিনেট মেইনলি 3টা, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র। তার সাথে সাথে একটা 4 নাম্বার টার্বিনেট যেটা সুপিরিয়র টার্বিনেটের উপরে থাকে, দ্যাট ইজ কল্ড স্ফেনো এথময়েডাল রিসেস। টার্বিনেটসের এই ওপেনিং গুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা শুরু করি ইনফেরিয়র টার্বিনেট দিয়ে। ইনফেরিয়র টার্বিনেটের নিচে ওপেন হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। যেহেতু এখানে কোনো সাইনাস ওপেনিং হচ্ছে না, সেই জন্য ন্যাজোট্রাকিয়াল ইন্টিউবেশনের সময় কিন্তু ইনফেরিয়র টার্বিনেটের নিচ দিয়ে টিউবটাকে সাধারণত পাস করা হয়। ইনফেরিয়র টার্বিনেটের পরে, দ্যাট মিনস ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের পরে, আমরা চলে আসি মিডল মিয়েটাসে। মিডল মিয়েটাস সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে টোটাল 4টা সাইনাস ওপেন হচ্ছে। ফার্স্টেই হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এরপরে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, তারপরে 2টা এথময়েডাল সাইনাস, অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস এবং মিডল এথময়েডাল সাইনাস। মিডল মিয়েটাস খুবই ইম্পর্টেন্ট ফর ইনফেকশন এবং এনি কাইন্ড অফ সাইনাস সার্জারি। সুপিরিয়র সাইনাসে ওপেন হচ্ছে পোস্টেরিয়র এথময়েডাল সাইনাস, তাহলে অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস এবং মিডল এথময়েডাল সাইনাস এটা ওপেন হচ্ছে মিডল মিয়েটাসে এবং পোস্টেরিয়র এথময়েডাল সাইনাস ওপেন হচ্ছে সুপিরিয়র মিয়েটাসে। লাস্টলি স্ফেনয়েডাল সাইনাস, যেটা ওপেন হচ্ছে স্ফেনোপ্যালাটাইন রিসেসে, যেটা ওপেন হচ্ছে স্ফেনো এথময়েডাল রিসেসে। কোনো পেশেন্টের যদি অ্যাক্টিভ সাইনোসাইটিস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিফিকাল্ট হয়ে যায় ডিউ টু নেজাল অবস্ট্রাকশন, নেজাল পলিপ অথবা নেজাল মিউকোসাল সোয়েলিং এর জন্য। তাহলে সেক্ষেত্রে কোনো একটা পেশেন্টের যদি অ্যাক্টিভ সাইনোসাইটিস থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি কি স্টেপ নেওয়া যেতে পারে? যদি সাইনোসাইটিসটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সিস্টেমিক ফিচার যদি চলে আসে লাইক ফিভার অথবা আদার সেপটিক ফিচার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ইলেকটিভ সার্জারিটা পোস্টপোন করাটাই ভালো এবং পেশেন্টকে অবশ্যই প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। আর যদি অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফিচার যদি না থাকে লাইক ফিভার, পুরুলেন্ট ডিসচার্জ অর আদার সিস্টেমিক ফিচার, তাহলে সেক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়া এবং এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশনের কন্ট্রাইন্ডিকেশন নেই, বাট আমাদেরকে অনেক কশাসলি পেশেন্টটাকে হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে প্রি অ্যানেস্থেশিয়া চেক আপে অবশ্যই পেশেন্টের নেজাল অ্যাসেসমেন্ট করতে হবে, যাতে তার পলিপ অবস্ট্রাকশন কতটুকু এটা আমরা আগে থেকে বুঝতে পারি। পেশেন্টের প্রি অপারেটিভ পিরিয়ডে প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি চলবে। পেশেন্টের নেজাল ইন্টিউবেশন না করাটাই ভালো। পেশেন্টকে আগে থেকেই ঠিকমতো বুঝিয়ে দিতে হবে ডিউরিং দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড আপনার নাক দিয়ে নিঃশ্বাস নিতে সমস্যা হবে, বিকজ আপনার নেজাল অবস্ট্রাকশন হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ওরোট্রাকিয়াল ইন্টিউবেশন করলেও ইন্টিউবেশনের আগে পেশেন্টের নেজাল সাইনাস ক্লিয়ার করে নেওয়াটাই ভালো এবং সেক্ষেত্রে নেজাল ড্রপ, ভেসোকনস্ট্রিক্টর ইউজ করা যেতে পারে। ডিউরিং পেরিঅপারেটিভ পিরিয়ড হিউমিডিফাইড এয়ার ইউজ করতে হবে, কারণ তার যেহেতু নেজাল অবস্ট্রাকশন আছে এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে যেহেতু সে ওরাল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন করবে, সেই জন্য ইন্ট্রাঅপারেটিভ পিরিয়ডে আমরা যদি হিউমিডিফিকেশন মেনটেন করি তাহলে পোস্ট অপারেটিভ পিরিয়ডে অ্যাটলিস্ট তার সমস্যা কম হবে। এছাড়াও পেশেন্ট এক্সটিউবেশনের আগে অবশ্যই তার নেজাল ডিসচার্জ যেগুলো আছে সেগুলোকে সাকশন দিয়ে ক্লিয়ার আউট করে ফেলতে হবে। এই ধরনের পেশেন্টগুলোকে অবশ্যই অ্যাওয়েক কন্ডিশনে এক্সটিউবেশন করাটা ভালো, কারণ পেশেন্টের এই নেজাল ডিসচার্জ যাতে অ্যাসপিরেশন না হয়। এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই সমস্ত পেশেন্ট যদি ভেন্টিলেটরে থাকে তাহলে তাদের কিন্তু ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া অথবা নোজোকোমিয়াল সাইনোসাইটিস ডেভেলপ করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। এবার চলে আসেন অন্য জিনিসগুলোতে। একটা পেশেন্টের নেজাল ইন্টিউবেশন হলে তার যদি ইনজুরি হয় অথবা প্রলং পোস্ট অপারেটিভ পিরিয়ডে আইসিইউতে যদি নেজাল ইন্টিউবেশনে থাকে, তাহলে তাদের কিন্তু ডিউরিং পোস্ট অপারেটিভ পিরিয়ড নোজোকোমিয়াল সাইনোসাইটিস অথবা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ডেভেলপ করার পসিবিলিটি অনেক বেশি থাকে। এছাড়াও আমাদের নেজাল অ্যানাটমি এবং নার্ভাস সিস্টেম জানাটা ইম্পর্টেন্ট, কারণ এখন রিজিওনাল অ্যানেস্থেশিয়া ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে বেশ কিছু ব্লক কিন্তু চলে আসছে, লাইক ইনফ্রাঅরবিটাল ব্লক অথবা স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন ব্লক, যেটার অনেক কাজ আছে। এছাড়াও সাইনাস সার্জারিতে একটা অন্যতম প্রধান কনসিডারেশন হচ্ছে পেশেন্টের কন্ট্রোলড হাইপোটেনশন করার প্রয়োজন পড়ে এবং মেটিকুলাস এয়ারওয়ে ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে, বিকজ এই সার্জারিটা কিন্তু একটা কনফাইন্ড স্পেসে হচ্ছে। আইসিইউতে সাইনাস ইনফেকশনের কারণে যদি নোজোকোমিয়াল সাইনোসাইটিস অথবা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হয়, তাহলে একটু খেয়াল রাখতে হবে যে এইটা কোন কোন অর্গানিজম দিয়ে হচ্ছে। সাধারণত এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয়, লাইক ক্লেপশিয়ালা অথবা সিউডোমোনাস, আবার এটা স্টাফাইলোককাস অরিয়াস দিয়েও হতে পারে। যদি ইনফেকশন হয় এবং যদি কনফার্ম হওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নেজাল টিউব চেঞ্জ করতে হবে, প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি কন্টিনিউ করতে হবে এবং অবশ্যই সাইনাস ড্রেনেজের ব্যবস্থা করতে হবে। নেজোট্রাকিয়াল ইন্টিউবেশন কাদের করা একদমই উচিত হবে না, দ্যাট মিনস অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। 1 নম্বর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যদি বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার থাকে। এরপরেই চলে আসেন যদি পেশেন্টের গ্রস কোয়াগুলোপ্যাথি থাকে
থাকে অথবা ন্যাজাল অ্যানাটমির এমন অবস্থা থাকে যে আপনি টিউব ঢুকাতে গেলে আপনার সর্বনাশ হয়ে যাবে। দ্যাট মিন্স অনেক বড় পলিপ অথবা অনেক বড় টিউমার অথবা যদি অনেক বেশি অবস্ট্রাকশন থাকে। বাট প্রিভিয়াস সাইনাস সার্জারি থাকলে সেক্ষেত্রে কি ন্যাজাল ইনটিউবেশন কন্ট্রাইন্ডিকেটেড? এখানে কন্ট্রাইন্ডিকেটেড কথাটা বলাটা ঠিক হবে না, বরঞ্চ এখানে বলতে হবে যে ইউজ কশন। কারণ এখানে যে কোনো সাইনাস সার্জারি, সেটা ফেস অথবা সেপ্টোপ্লাস্টি যাই হোক না কেন, এখানে আফটার সার্জারি সার্জিক্যাল এরিয়াতে স্কার টিস্যু ফর্মেশন হয় এবং এপিথেলিয়াল টিস্যু অনেক উইক থাকে এবং সেক্ষেত্রে ন্যাজাল ইনটিউবেশন করার সময় ব্লিডিং হওয়ার পসিবিলিটি থাকে। হোল ন্যাজাল পাথওয়ে অনেক বেশি ন্যারো থাকে এবং ট্রমা তৈরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে সেক্ষেত্রে এই সমস্ত পেশেন্টদের যদি ন্যাজাল ইনটিউবেশন যদি করার প্রয়োজনই পড়ে, প্রি অ্যানেস্থেসিয়া চেকআপে অবশ্যই ভালোমতো চেক করে নিতে হবে এবং ডিউরিং দ্য পেরিঅপারেটিভ পিরিয়ড ন্যাজাল ভেসোকনস্ট্রিক্টর ইউজ করতে হবে এবং অবশ্যই স্মল ডায়ামিটার টিউব ইউজ করতে হবে এবং লুব্রিকেন্ট তো আছেই। পুরো নোজের আর্টারি সাপ্লাই কিন্তু মেইনলি উঠে আসে ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। নোজের ব্লাড সাপ্লাইয়ের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর্টারিগুলো এসে তারপর কিন্তু ব্রাঞ্চিং হচ্ছে। ব্রাঞ্চিং হয়ে তারা মেইনলি 5টা ব্রাঞ্চ তারা তৈরি করছে: অ্যান্টেরিয়র এথময়েডাল, পোস্টেরিয়র এথময়েডাল, স্ফেনোপ্যালাটাইন আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি এবং সুপিরিয়র লেবিয়াল আর্টারি। এই আর্টারিগুলোর নাম আমাদের জানা দরকার আছে, বাট তারা কোন ব্রাঞ্চ থেকে কি আসছে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে এই আর্টারিগুলোর নাম আমরা একটা সুন্দর নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি যে এ প্রিটি স্মার্ট গার্ল সিংস ডেইলি। এতে অ্যান্টেরিয়র এথময়েডাল আর্টারি, প্রিটির পিতে পোস্টেরিয়র এথময়েডাল আর্টারি, স্মার্টের এসে স্ফেনোপ্যালাটাইন আর্টারি, গার্লের জিতে গ্রেটার প্যালাটাইন আর্টারি, সিংসের এসে সুপিরিয়র লেবিয়াল আর্টারি। তাহলে আমাদের আর্টারির 5টার নাম কি হলো? অ্যান্টেরিয়র এথময়েডাল আর্টারি, পোস্টেরিয়র এথময়েডাল আর্টারি, স্ফেনোপ্যালাটাইন আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি এবং সুপিরিয়র লেবিয়াল আর্টারি। এখানে একটু খেয়াল রাখতে হবে যে সুপিরিয়র লেবিয়াল আর্টারি এটা কিন্তু আসছে ফেসিয়াল আর্টারি থেকে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এই যে কিজেলবাক্স এরিয়া অথবা লিটলস এরিয়া অর প্লেক্সাস, এইটা কোন কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে? কারণ এই এরিয়াতে ইনজুরি হলে এপিস্ট্যাক্সিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং এনি আননোন রিজন অফ এপিস্ট্যাক্সিস সাধারণত এই এরিয়ার ব্লিডিং থেকেই হয়ে থাকে। তাহলে কোন কোন আর্টারি এই কিজেলবাক্স এরিয়াতে সাপ্লাই দিচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তাহলে 4টা আর্টারি এই কিজেলবাক্স এরিয়াতে সাপ্লাই দিচ্ছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র এথময়েডাল আর্টারি, স্ফেনোপ্যালাটাইন আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি অ্যান্ড সুপিরিয়র লেবিয়াল আর্টারি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু পোস্টেরিয়র এথময়েডাল আর্টারি এটা নেই। নার্ভ সাপ্লাই অফ দ্য নোজ এটা আসছে মেইনলি 2টা নার্ভ থেকে, একটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ আর একটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। এখানে ট্রাইজেমিনাল নার্ভ যেটা, সেটা মেইনলি 2টা ডিভিশন হয়ে যাচ্ছে, একটা হচ্ছে অপথালমিক নার্ভ আর একটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। এবং এই অপথালমিক এবং ম্যাক্সিলারি যে ডিভিশনগুলো তৈরি হচ্ছে, এখান থেকে আরো অনেক ব্রাঞ্চিং হচ্ছে, যেগুলো বোথ এক্সটার্নাল নোজ এবং ইন্টারনাল ন্যাজাল ক্যাভিটি 2 এলাকাতেই কিন্তু সাপ্লাই দিচ্ছে। তার মানে মূল কথা হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভ থেকে উঠে আসছে 2টা ব্রাঞ্চ, একটা হচ্ছে ম্যাক্সিলারি আর একটা হচ্ছে অপথালমিক ডিভিশন। তো এখান থেকেই বাকি ব্রাঞ্চিং গুলো তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এখানে একটা গ্যাংলিয়া আছে, সেটা হচ্ছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া। এই গ্যাংলিয়াটা কিন্তু একটা প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া এবং এই টেরিগোপ্যালাটাইন যে গ্যাংলিয়া, এটার সাথে ট্রাইজেমিনাল নার্ভের তেমন কোনো স্ট্রাকচারাল সম্পর্ক নেই, বাট ট্রাইজেমিনাল নার্ভের যে ম্যাক্সিলারি ডিভিশন যেটা, সেটার সাথে একটা ফাংশনাল রিলেশনশিপ আছে। দ্যাট মিনস আমাদের নোজের যে ন্যাজাল ক্যাভিটি, সেই ন্যাজাল ক্যাভিটিতে আপনার টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া থেকে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই হচ্ছে, ঠিক তেমনি সেন্সরি ব্রাঞ্চও আসছে এবং এখানে কিন্তু সিম্পেথেটিক সাপ্লাইও কিন্তু হচ্ছে। তো আমরা যদি মূল কথায় আসি যে আমাদের ন্যাজাল ক্যাভিটির সাপ্লাইটা কি, দ্যাট মিনস ন্যাজাল ক্যাভিটির সাপ্লাই আসছে ট্রাইজেমিনাল নার্ভ থেকে এবং অলফ্যাক্টরি নার্ভ থেকে। তাহলে ন্যাজাল ক্যাভিটির ভিতরে যে ব্রাঞ্চিং গুলো তৈরি হচ্ছে, সেই ব্রাঞ্চিং গুলো কি কি? এখানে যে 3টা মেইন নার্ভের কথা বলা হয়েছে, সেই 3টা মেইন ব্রাঞ্চিং এর কথা আপনি যদি মনে রাখেন তাহলেই কিন্তু চলবে। ফার্স্ট হচ্ছে যে অ্যান্টেরিয়র এথময়েডাল নার্ভ। এই অ্যান্টেরিয়র এথময়েডাল নার্ভটা উঠে আসছে অপথালমিক ডিভিশন থেকে, অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ থেকে। বাকি কোনো কিছু জানার দরকার নাই, এটা কোন এলাকাতে কি সাপ্লাই দিচ্ছে
দিচ্ছে, জাস্ট ছবিটা একটু খেয়াল করেন। এবং আমি বলবো যে আপনার এটাও ওভাবে খেয়াল রাখার দরকার নাই যে এটা কোন ডিভিশন থেকে উঠে আসছে। আপনি খালি এইটা খেয়াল রাখেন যে অ্যান্টেরিয়র যে নোজের যে অ্যান্টেরিয়র এরিয়া, সেই অ্যান্টেরিয়র এরিয়াতে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র এথময়েডাল নার্ভ। এই জিনিসটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আর দুইটা নার্ভ থাকে। আর দুইটা নার্ভের ভিতরে একটা হচ্ছে ন্যাজোপ্যালেটাইন নার্ভ আর একটা হচ্ছে গ্রেটার প্যালেটাইন নার্ভ। এই বোথ ন্যাজোপ্যালেটাইন নার্ভ এবং গ্রেটার প্যালেটাইন নার্ভ এই দুটাই উঠে আসছে ম্যাক্সিলারি ডিভিশন থেকে। এবং ন্যাজাল ক্যাভিটির যেটা ফ্লোরটা কিন্তু মেইনলি সাপ্লাই হচ্ছে বাই গ্রেটার প্যালেটাইন নার্ভ। আর আমাদের ল্যাটারাল যে ওয়াল, সেই ল্যাটারাল ওয়ালটা সাপ্লাই হচ্ছে এবং তার সাথে সাথে সেপ্টাম, সেটা হচ্ছে ন্যাজোপ্যালেটাইন নার্ভ। আমরা যে তিনটা নার্ভের কথা আলোচনা করলাম এটাকে আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। এ নাইস গার্ডেন, এতে অ্যান্টেরিয়র এথময়েডাল নার্ভ, নাইসের এনে ন্যাজোপ্যালেটাইন নার্ভ, গার্ডেনের জিতে গ্রেটার প্যালেটাইন নার্ভ। তার মানে আমাদের তিনটা নার্ভ, অ্যান্টেরিয়র এথময়েডাল নার্ভ, ন্যাজোপ্যালেটাইন নার্ভ এবং গ্রেটার প্যালেটাইন নার্ভ। স্ফেনোপ্যালেটাইন গ্যাংলিয়া আমরা যখন পড়ছিলাম তখন আমাদের আরেকটা জিনিস মনে রাখা ভালো যে পোস্টডুরাল পাংচার হেডেকের সময় কি কি রিজিওনাল অ্যানেস্থেটিক টেকনিক ইউজ করা যেতে পারে। এখন পর্যন্ত এখানে মেইনলি 4 ধরনের রিজিওনাল অ্যানেস্থেসিয়া টেকনিক ইউজ করা যেতে পারে। এটার ভিতরে ফার্স্ট হচ্ছে স্ফেনোপ্যালেটাইন গ্যাংলিয়া ব্লক, এবং এইটা মোর ইফেক্টিভ দেন আদার ব্লকস। আদার ব্লকসগুলো কি কি? সেটা হচ্ছে গ্রেটার অক্সিপিটাল নার্ভ ব্লক, লেজার অক্সিপিটাল নার্ভ ব্লক অ্যান্ড অরিকুলো টেম্পোরাল নার্ভ ব্লক। এই স্ফেনোপ্যালেটাইন গ্যাংলিয়া নার্ভ ব্লক করলে যেটা হবে সেটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক ইনহিবিশন হবে এবং তার সাথে সাথে ট্রাইজেমিনাল নার্ভের পাথওয়ের মডুলেশন হবে।